বলছেন এখনকার বাচ্চারা অন্যরকম, কেউ বলছেন প্যারেন্টিংটাই গোলমেলে। আসলে কি বদলাচ্ছে? কমিউনিকেশন এখন হচ্ছে না, এবং বাবা মার যে রুটিনটা, চঞ্চলতাটা কতটা পর্যন্ত স্বাভাবিক যে হ্যাঁ বাচ্চা চঞ্চল হবেই? বাড়ির এনভায়রনমেন্টে কিছু চেঞ্জ আনা ঠিক, দরকার, ঠিক। এটা একটা রেড ফ্ল্যাগ। প্রপার কোনো স্টেজে পৌঁছানোর আগেই খুব সহজে বলে দিয়ে রে ও তো হাইপার, ওর তো এডিএইচডি আছে। ADHD ইজ অন দ্য রাইজ। মোবাইল কোনো দিক দিয়েই আমি বলবো না একটা লার্নিং প্রসেস। স্কুলের দায়িত্বটা কি এই মা বাবাকে কমপ্লেন করা পর্যন্তই শেষ? The child is in distress. A satisfied child will never behave in this manner. আমরা ওয়ান লাইনার করে দিই বাচ্চাকে মোবাইল দিও না। Quick fix to problem. You are responsible for your own self. এত রেগে কেন যাচ্ছে বাচ্চারা? Every action has got a consequence. We are not building up resilient children. I have to earn it. Only the time which we spend, uninterrupted, undiluted time. আজকাল প্রায় সব ঘরে ঘরে বাচ্চাদের নিয়ে একটা কথা শোনা যায়, কথা নয় বলা ভালো, অভিযোগ। আমাদের সময় আমরা এমন ছিলাম না। কেমন ছিলাম না? কথায় কথায় এত রাগ, এত জেদ, কোনো কথা না শোনা, পড়াশোনায় মন না বসা, কত কি। বাড়িতে যত ঝামেলা, স্কুল থেকেও আসছে অভিযোগ। কেউ বলছেন এখনকার বাচ্চারা অন্যরকম, কেউ বলছেন প্যারেন্টিংটাই গোলমেলে, কেউ বলছেন স্ক্রিন দেখছে, আবার কেউ সরাসরি দাগিয়ে দিচ্ছেন আজকাল তো ADHD বাড়ছে। আসলে কি বদলাচ্ছে? কেন এত সমস্যা? বাচ্চারা কবে থেকে এত সমস্যাজনক হয়ে গেল? এই সবটা নিয়ে আলোচনা করার জন্যই আজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন হেলথ টকে আমি তিয়াস। আমার সঙ্গে রয়েছেন এডুকেটর অ্যান্ড সার্টিফাইড কাউন্সিলর ফ্রম লন্ডন, ডক্টর জোনাকি মুখোপাধ্যায়। নমস্কার দিদি। নমস্কার। আপনার থেকে অ্যাজ আপনি কাউন্সিলর, আপনার থেকে এই যে শিশু মনস্তত্ত্ব, কেন শিশুরা এত ঝামেলা করছে সেটা তো জানবোই। তার পাশাপাশি একটু জানবো যে স্কুলে তো শিশুদের অনেকটা সময় কাটে, তো ক্লাসরুমের ভেতরের গল্পটা, যেহেতু আপনি এত বছর ধরে, প্রায় 3 দশক ধরে বাচ্চাদের পড়াচ্ছেন, পাশাপাশি কাউন্সেলিং করছেন, তো এই স্কুলের ভেতরের যে ইকুয়েশনটা সেটাও একটুখানি জেনে নেব। নিশ্চয়ই। তোমাকে অনেক ধন্যবাদ, অভিনন্দন, পুরো ওয়ার্ল্ড টিমকে আমার অভিনন্দন। দিদি, যেটা দিয়ে শুরু করলাম প্রথমেই, যে আজকাল বাচ্চাদের বড্ড রাগ জেদ, আগেও হয়তো ছিল কিন্তু এখন যেন বাবা মায়েরা আর সামলাতে পারছেন না, ভীষণ কমপ্লেন, পড়ায় মন বসছে না, এই হচ্ছে না ওই হচ্ছে না। এত কেন বদলে যাচ্ছে? কি হচ্ছে? সময়টাই কি বদলে যাচ্ছে? অসুবিধাটা কোথায়? প্রথমত সময়টা বদলে গেছে। আগে একটা জয়েন্ট ফ্যামিলি সিস্টেম ছিল, অনেক মেম্বারদের সঙ্গে বাচ্চারা বড় হতো, এবং প্রত্যেকটা মেম্বারের সঙ্গে তার যে ডাইনামিক্স, তার যে কমিউনিকেশন, প্রথমত কমিউনিকেশন এখন হচ্ছে না, কারণ বাচ্চা সমানে স্ক্রিনেতেই অ্যাডিক্টেড, বাবা মারাও স্ক্রিনে অ্যাডিক্টেড, এবং বাচ্চা এবং বাবা মার সঙ্গে যে সময়টা কাটানো উচিত সেই সময়টা হয়তো কাটানো হয়ে উঠছে না। আমি সরাসরি কাউকে দায়ী করতে চাই না, এটা যেটা আমি বললাম যে সময়টাই বদলে গেছে। তো প্রথমতই যেটা আমি বলবো, যে যেহেতু পরিবার খুব ছোট হয়ে এসেছে, সেহেতু বাবা মা এবং বাচ্চা কোনো কোনো সময় একটি মাত্র সন্তান, এই হচ্ছে ডাইনামিক্স। এই ডাইনামিক্সে কি হচ্ছে, মারা এখন বেশিরভাগ এই আরবান সিনারিওতে যে আমরা দেখি, অনেক মারাই এখন বাইরে চাকরি করছে, তো তাদেরও একটা চাকরি করার একটা প্রেশার তাদের মধ্যে রয়েছে। আর এটা নিঃসন্দেহে খুব ভালো, কারণ আমরা তো সব সময় চাই জেন্ডার ইকুয়ালিটি, এবং যে বাচ্চা এটা দেখে বড় হয় যে তার মা কাজ করছেন এবং কাজ করে তিনি রোজগার করছেন, তার একটা রেসপেক্ট জন্মায় টুয়ার্ডস উইমেন ইন জেনারেল, এবং তার যে কাজ, তার যে কষ্ট, তার যে স্ট্রাগল, সেটার প্রতি। সুতরাং এটা তো থাকবেই। এর মধ্যে কোথায় গন্ডগোলটা হচ্ছে? গন্ডগোলটা হচ্ছে এই যে মোবাইল এসে যাওয়ার পরে আমরা এত বেশি, মোবাইল একটা ডেফিনেটলি একটা অ্যাডিকটিভ ডিভাইস, একদম। শুধু মোবাইল নয়, মোবাইল স্ক্রিন। এবং অনেক পরিবারে এটা হচ্ছে যে ছোট থেকে বাচ্চাকে সামলানোর জন্য, বাচ্চা খাচ্ছে না, একটা মোবাইল স্ক্রিন চালিয়ে দেওয়া হলো, একটা টিভি চালিয়ে দেওয়া হলো, একটা কার্টুন নেটওয়ার্ক চালিয়ে দেওয়া হলো। আজ থেকে
50 বছর আগে সেটা হতো না, কারণ সেটা ছিল না। ছিলই না। তখন বাচ্চারা কিভাবে খেত? একদম। তখন বাচ্চারা গল্প শুনে খেত, তখন বাচ্চারা অন্য অনেক বাচ্চাদের সঙ্গে বসে খেত। সুতরাং নিজে নিজে খাওয়া, এবং খাওয়াটা যে একটা গ্রুপ অ্যাক্টিভিটি হতে পারে, ঠিক। কারণ যেখানে আমরা দেখবো একটা গ্রুপের মধ্যে বাচ্চা কিছু করছে, সেখানে বাচ্চা কিন্তু আরো ওইটা করতে চায়, একদম। তার ইনভলভমেন্টটা বেড়ে যায়। হ্যাঁ। এখানে সে একা খাচ্ছে, বাবা মার সঙ্গেও সে খাচ্ছে না, আলাদা করে তাকে খাইয়ে দেওয়া হচ্ছে। এবং বাবা মার যে রুটিনটা কিন্তু কোথাও না কোথাও একটু আমাদের কারেকশন অনেকটা, করার একদম, সময় এসেছে। একদম। এবং এই যে অনেক রাত করে শোয়া, অনেকটা টাইম বাড়িতে ফিরে আসার পরেও ন্যাচারালি মোবাইল জিনিসটা অ্যাডিকটিভ, মোবাইলটা দেখতে ইচ্ছে করে, এবং কাজও কিছুটা আমরা মোবাইলের দ্বারা করে থাকি, এবং কাজের বাইরেও আমরা অনেকটা সময় স্ক্রিনেতে টাইম থাকি। দিই। এটা তো অস্বীকার এতটা করার উপায় টাইম নেই। আমাদের দেওয়া উচিত ঠিক। নয়, এবং এখানে কিছু স্ট্রিক্ট ডিসিপ্লিনের প্রয়োজন। মানে বাচ্চার পাশাপাশি নিজের জন্য ডিসিপ্লিনটা সেট করা বোধহয় আরো জরুরি। অবশ্যই, কারণ একদমই বাচ্চা তাই। যেটা দেখবে সেটাই সে শিখবে। ঠিক। এবং এই যে খাওয়া দাওয়া নিয়ে একটা কথা বললেন, ছোটবেলার পরিবারগুলোতে কিরম হতো, মায়ের কাছে খেতে চাইছে না, কাকিমার কাছে খেয়ে নিল, মানে একটা হয় না, একটা সবার সাথে মিলে মিশে ব্যাপারটা হয়ে যেত, সেটার সুযোগটা এখন আর নেই। তাই জন্যই তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে বাচ্চাদের যে কমিউনিকেশন স্কিল, সেটা ক্রমশ খুব একদম। খারাপ হয়ে যাচ্ছে। সেটা নিয়েও অনেক সমস্যা। বাচ্চা বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, শিখছে না। সেম এজ গ্রুপের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এবং ছোটদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এটা তারা শিখছেই না। আমি প্রচুর এইরকম বাচ্চাকে নিয়ে ডিল করি, যারা নয় বুলি করছে বা বুলিড হচ্ছে। এখন সে যদি বাড়িতে 5-6 জন 7 জন বাচ্চার মধ্যে, মানে খুড়তুতো জাঠতুতো এই সমস্ত ভাই বোনের মধ্যে তারা বড় হতো, তারা নিজেই শিখে যেত, ঠিক। অমুক দাদা তো আমার থেকে বড়, তাকে একটু সম্মান, মানে তাকে আমি মারতে পারি না, বা ছোট ভাইকে ভালোবাসবো, ছোট ভাইকে ভালোবাসতে হয়, সবাই মিলে থাকতে হয়। এই জিনিসটা তাদের কোনো অভ্যাস হচ্ছেই না। সুতরাং একটু ইরিটেটেড হলি একদম সঙ্গে সঙ্গে তার হাত উঠে যাচ্ছে। একদম, এটা একটা বড় সমস্যা। আচ্ছা, আর একটা বাচ্চাদের নিয়ে খুব কমন সমস্যা আজকাল শোনা যায় যে মনোযোগ একেবারেই নেই, কোথাও 5 মিনিট বসে না। এবার বাচ্চারা চিরকালই দুরন্ত চঞ্চল, সে কেন 5 মিনিট বসবে, সে অন্য আরো 5টা কাজ করবে। তো যাই হোক, এটার মধ্যে এবার মা বাবারা, তারাও তো প্রথম মা বাবা হয়েছেন, তাদের কাছেও কোনো গাইড বুক নেই। এবার এই চঞ্চলতাটা কতটা পর্যন্ত স্বাভাবিক, যে হ্যাঁ বাচ্চা চঞ্চল হবেই, আর কোনখানে গিয়ে একটা রেড ফ্ল্যাগ রেজ করা উচিত যে না, এর মনোযোগ নিয়ে কোনো সমস্যা রয়েছে, একেবারেই বসছে না। এই পার্থক্যটা বাবা মা কখন করবেন এবং কখন বিশেষজ্ঞের কাছে যাবেন? যখন মনোযোগ দিচ্ছে না বাচ্চা, ফার্স্ট অফ অল বাচ্চাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি হয়, দে হ্যাভ আ কিউরিয়াস মাইন্ড। এখন এটাও আমাদের বুঝে নিতে হবে আমরা কোন এজ গ্রুপের বাচ্চার সম্বন্ধে বলছি। যদি আমরা টডলার এবং প্রি স্কুল এদের সম্বন্ধে বলছি, তাদের মাইন্ডটা কিন্তু ভীষণ কিউরিয়াস মাইন্ড, তারা সব জিনিস হাতে নিয়ে দেখতে চেষ্টা করে, এইটা হচ্ছে দেয়ার লার্নিং প্রসেস, একদম এক্সপ্লোরেশনের মধ্যে থাকে। এক্সপ্লোরেশন। সুতরাং সেই হিসাবে আমাদের তাহলে বাড়িটাকেও বেবি প্রুফিং করে নেওয়া উচিত। এমন কোনো যদি আমরা জিনিস সাজিয়ে রেখেছি যেটা ও হাত দিয়ে ধরে যদি পড়ে যায় ভেঙে যাবে, এবং ভেঙে যাবার পর ন্যাচারালি মা হয়তো ভাবছেন যে আমি এটা বিদেশ থেকে নিয়ে এসেছিলাম, খুব দুমদাম পিটিয়ে দিলেন, এইটা একটু খেয়াল রাখতে হবে। আর এইটা নিশ্চয়ই দেখতে হবে যে বাচ্চা কি শুধু বাড়িতেই অমনোযোগী, নাকি সে বাড়িতেই এইরকম দুষ্টুমি করছে, ছুটে বেড়াচ্ছে, কিন্তু স্কুলে গিয়ে সে ঠিকঠাক তার কাজটা করছে। যদি এটা হয়, তার মানে বাড়ির এনভায়রনমেন্টে কিছু চেঞ্জ আনা দরকার। এই সময়ই তাহলে বাড়িটাকে দেখতে হবে। এবং যদি এরকম দেখা যায় যে বাড়িতেও সে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছে না, স্কুলেতেও কনসেন্ট্রেট করতে পারছে না, তাহলে নিশ্চয়ই এটা একটা রেড ফ্ল্যাগ। ওকে। এর সঙ্গে আরেকটা কথা আমাদের মাথায় রাখা উচিত, যে তাকে যে আমরা এক্সপেক্ট করছি যে সে চুপ করে বসবে বা কিছু একটা করবে, তার এনভায়রনমেন্টটা কেমন। এনভায়রনমেন্ট প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। আমি যদি একটা খেলা খেলছি, তার মধ্যে ফুল স্পিডে টিভিতে একটা সিরিয়াল চলছে,
আমরা এক্সপেক্ট করতেই পারি না, বা এই ঘরে আমি বাচ্চাকে পড়ানোর চেষ্টা করছি, অন্য ঘরে টিভি চলছে, আমি এক্সপেক্ট করতেই পারি না যে বাচ্চা মনোযোগ দেবে, কারণ কনস্ট্যান্টলি তার কানে ওই আওয়াজটা যাচ্ছে। ঠিক ঠিক। এবং সে যদি দেখে বাড়ির সবাই যেমনি আগে যে জিনিসটা ছিল, সব বাচ্চারা একসঙ্গে বসে গেল, সন্ধে হলো পড়তে বসে গেল, তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হতো। ঠিক। এখানেও যেমনি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি, যখন আমার ছেলেমেয়েরা ছোট ছিল তখন আমিও কিন্তু পড়াশোনা করছি, তখন আমি এমফিল করছি, তারপরে আমি পিএইচডির কাজ করছি, সুতরাং আমি সবসময় পড়তাম। এবং আমার ছেলেমেয়েরা ছোট থেকেই, মানে যখন তাদের জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছে মা কিন্তু সন্ধ্যেবেলা পড়াশোনা করে, ওদেরকে কোনোদিন আমায় বলতে হয়নি যে তোমরা সন্ধ্যা হলে পড়ো। পড়তে বসতে হয়, একদম। ওরা আমাকে দেখেছে, সামনে যে লিভিং এক্সাম্পলটা ঠিক, দেখবে ঠিক। সেটা দেখেই তারা তারা শিখে যাবে। একদম। সুতরাং এনভায়রনমেন্ট একটা রোল প্লে করে ডেফিনেটলি। এবার এখনকার যে মা বাবারা যারা জেনজি নতুন মা বাবা হচ্ছেন বা মিলেনিয়াল, তারা তাদের হাতে মোবাইল, তারা অনেক পড়াশোনা করে এসছেন এবং যাদের নিয়ে আমরা কথা বলছি, এবং তারা অনেক এক্সপোজড, ফলে অনেক ইনফরমেশনও তাদের কাছে আছে। এবার কি হয়, আমি অনেকের ক্ষেত্রেই শুনেছি যে বাচ্চা খুব দুষ্টুমি করছে, সামলানো যাচ্ছে না বা কিছু, তো আমরা কিন্তু প্রপার কোনো স্টেজে পৌঁছানোর আগেই খুব সহজে বলে দিয়ে, আরে ও তো হাইপার, ওর তো এডিএইচডি আছে। এবারে এই শব্দগুলো নিয়ে আমরা এত জেনে গিয়েছি, আমরা নিজেরাই রিলেট করে ফেলছি, আমাদের আর বিশেষজ্ঞের প্রয়োজনই যেন পড়ছে না। এই যে দাগিয়ে দেওয়া বা এই যে ওভার ইনফর্মড, একটা বাচ্চা ওভার ডায়াগনাইজড হয়ে যাচ্ছে, এইটা ঠিক কতটা ক্ষতি করছে আমাদের বাচ্চাদের জন্য? এডিএইচডি ডেফিনেটলি ওভার ডায়াগনোসড, এটা যেমনি একটা ঘটনা, ঠিক তেমনি এটাও ঘটনা যে এডিএইচডি ইজ অন দ্য রাইজ। এবং এর জন্য কিন্তু সত্যি মোবাইল প্লেজ আ ভেরি ভেরি বিগ রোল ইন দিস ল্যাক অফ কনসেন্ট্রেশন। কারণ যে স্ক্রিনটা সরে যাচ্ছে, এক এক সেকেন্ডে সরে যাচ্ছে, সুতরাং the child gets used to change, very rapid change, and the child naturally gets stimulated, and overstimulation, কারণ সে শুনতেও পাচ্ছে, সে দেখতেও পাচ্ছে, ফিলও করতে পারছে। এখন যদি আমি একটা আইনক্সে গিয়ে একটা 3D সিনেমা দেখে আসি, তারপরে যদি আমাকে বলা হয় শেক্সপিয়ার পড়ো, ন্যাচারালি আমার তো সেটা ভালো লাগবে না, বিকজ একবার যদি ওই টেস্টটা আমরা পেয়ে যাই তাহলে এটা আমাদের ভালো লাগবে না। সুতরাং এটা একটা রিজন, ডেফিনেটলি আ বিগ রিজন। আর একটা রিজন এই মোবাইলের দ্বারা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফোকাস আর কনসেন্ট্রেশন লেভেলটা কমে যাচ্ছে। মোবাইল ভার্সেস একটা বুক, যদি আমরা একটা বই পড়ি, আমরা একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, বইটাকে আমরা ভিজুয়ালাইজ করছি, গল্পটা আমরা ভিজুয়ালাইজ করছি, উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট, আমাদের একটা এক্সাইটমেন্ট বিল্ড হচ্ছে, এরপর কি হবে, এরপর কি হবে, এরপর কি হবে, এবং সেটা এক একটা শব্দের মধ্যে দিয়ে দিয়ে ঢুকছে আমাদের মধ্যে। ওয়ার্ড ভোক্যাবুলারি আমাদের বাড়ছে, একটা ওয়ার্ড বুঝতে না পারলে আমরা ডিকশনারি দেখছি বা কিছু করছি। এইটা কিন্তু একটা ডেফিনেটলি একটা লার্নিং প্রসেস, কিন্তু মোবাইল কোনো দিক দিয়েই আমি বলবো না একটা লার্নিং প্রসেস। আমি বোধহয় একটু বেশি হার্শ ওয়েতে বলছি, কারণ এটাও কিন্তু একটা ফ্যাক্ট যে মোবাইলে যে সমস্ত ইনফরমেশন দেওয়া হয় সবকটা ইনফরমেশন কিন্তু ঠিক নয়। It is not based on research. It is not clippings from a book. যেমনি একটা পাবলিশড বুক থেকে যখন আমরা ইনফরমেশন নিই, সেই তার পাবলিশার এবং যে লিখছেন তারা কিছুটা দায়িত্ব তারা নেন যে এই যে ইনফরমেশনটা আমরা দিচ্ছি এই ইনফরমেশনটা কিন্তু কারেক্ট, একদম সঠিকটা পাঠকের কাছে পৌঁছে দিতে হবে। ওয়্যারএজ যখন মোবাইলে আমরা কিছু দিচ্ছি, যদি একজন কোনো মানুষ একটা মোবাইলে কোনো রিল করছেন, তিনি তো তার ভিউ পয়েন্টটা পুট আপ করছেন, তার ভিউ পয়েন্টটা নিশ্চয়ই তার পার্সপেক্টিভ থেকে ঠিক, কিন্তু অন্যের পার্সপেক্টিভ থেকে এটা ঠিক নাও হতে পারে। উনি এই জিনিসটা কত হাজার মানুষের ওপর টেস্ট করে দেখেছেন এবং তার ফল পেয়েছেন, সেটার বেসিসে উনি লিখেছেন। হাউ সায়েন্টিফিক ইজ দ্য ডেটা। এটা খুব চটজলদি ওই 2 মিনিটস নুডলস এর মতো, মানে ব্যাপারটার পেছনে ডেপথ নেই একেবারেই। আমাদের এখন আমাদের কথাবার্তার মধ্যেও দেখবে আমরা খুব মানে খুব বড় বড় স্টেটমেন্ট করে ফেলি, ভেরি হেভি স্টেটমেন্ট উইদাউট থিঙ্কিং। একদম। যদি তুমি ট্রোলিং গুলো লক্ষ্য করো, যখন ট্রোল হচ্ছে কাউকে যদি আমরা কিছু বলছি, উই সামহাউ উই ল্যাক এমপ্যাথি,
আমরা কিন্তু ভাবছি না আমরা কি উল্টো বলছি, দিকের অবস্থানটাও ভাবছি না কিচ্ছু কখনো। ভাবছি না। আমার যেটা মনে হলো, আমি হয়তো ফর সাম রিজন তোমাকে পছন্দ করি হুম, না, হুম, হোয়াট এভার বি দ্য রিজন, হুম। কিন্তু এটার মানে তো এটা নয় তো তোমাকে কেউ পছন্দ করে না, ঠিক। আমি তো একটা মানুষ। একদম সুতরাং আমার কি এই অধিকার আছে এরকম একটা সুইপিং স্টেটমেন্ট ফট করে করে একটা দেওয়ার। লিখে দেওয়া? হুম, আমরা ভাবছি না, হুম, উই হ্যাভ হুম, বিকাম সো শ্যালো হুম, যে আমরা কিছু চিন্তা করছি না, রিপারকাশন ভাবছি না। হুম, একদমই তাই। এবং বড়রাই যখন এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন তখন ছোটদের মধ্যে তো প্রভাব পড়বেই। এই চঞ্চলতার কথায় আরেকবার আসি, বাচ্চা তো বাড়িতে চঞ্চলতা করছে, যা করছে, যখন স্কুলে যাচ্ছে, স্কুলে মাঝে মাঝেই কমপ্লেন আসছে প্রচুর বাচ্চার ক্ষেত্রে, এক জায়গায় বসে না, বোর্ড দেখে লেখে না, শোনে না, ইত্যাদি ইত্যাদি। এবার একটা কি হয়, যেটা বললাম, মা বাবারাও নতুন মা বাবা হয়েছেন, স্কুল থেকে কমপ্লেন আসছে, স্কুলের দায়িত্বটা কি এই মা বাবাকে কমপ্লেন করা পর্যন্তই শেষ? মানে একটা বাচ্চা 6-7 ঘন্টা প্রায় সব মিলিয়ে স্কুলে কাটাচ্ছে, 6-7 ঘন্টার বেশি কাটা। বেশি কাটাচ্ছে আজকাল। তো সেখানে সে কি দুষ্টুমি করছে, সেটার কি স্কুলেরও কোনো দায়িত্ব থাকা উচিত নয়? মানে এত বছর আপনি স্কুলের ভেতরে ক্লাসরুম দেখেছেন, এত বিচ্ছু ছেলেপিলে সামলেছেন, সেখান থেকে আপনার কি মনে হয়? আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে স্কুলে ডেফিনেটলি একটা দায়িত্ব, কর্তব্য থাকেই। দেখুন, যে টিচাররা রয়েছেন, মানে স্কুল মানে তো টিচার, অ্যাডমিনিস্ট্রেটর, আজকাল সিসিটিভি ক্যামেরা সব জায়গায় রয়েছে, বাসের মধ্যে পর্যন্ত সিসিটিভি একদম, ক্যামেরা হুম, রয়েছে, হুম। এবং সবসময় কোনো না কোনো টিচার বাসেতে থাকেন। এখন এইটা কিন্তু স্কুল টু স্কুল ভ্যারি করে, কিন্তু আমি পার্সোনালি যে স্কুলে পড়িয়েছি সেখানে এই জিনিসগুলো ছিল। সুতরাং যেহেতু সিসিটিভিও আছে, একটা প্রমাণ রয়েছে, এবং টিচারদেরকে সেই হিসেবেই ডিউটি দেওয়া হয় যে যখন লাঞ্চ ব্রেক হচ্ছে তখন তো বাচ্চারা নিজেরা খেলাধুলো করছে, তখনও কিন্তু কোনো না কোনো টিচার সুপারভাইজ করবেন এবং একদম। সেখানে থাকবেন। কারণ বাচ্চারা খেলতে খেলতে তারা কাকে ধাক্কা দিয়ে হ্যাঁ, দিল, হ্যাঁ, কে হ্যাঁ। পড়ে গেল, এবং হয়তো সে পড়ে গিয়ে হয়তো টিচারকে জানানোর পরে টিচার আসলেন, হয়তো হয়তো 10 সেকেন্ড দেরি হয়ে গেল একদম। বা 1 মিনিট দেরি হয়ে গেল, ওর মধ্যে হয়তো বাচ্চাটি ব্লিড করে গেল কিছু একটা। তো এইটা তো নিশ্চয়ই, নিঃসন্দেহে স্কুলের দায়িত্ব থাকে। এর সাথে সাথে এটাও আমি বলি যে আমরা বলছি টিচারদের কথা, এখন যখনই আমরা টিচার মানে তো একজন মানুষ, এখানে একটা হিউম্যান ফ্যাক্টর কিন্তু থাকে, সেটা কিন্তু আমরা নেগলেক্ট করে যেতে পারি না। যখনই আমরা মানুষদের নিয়ে কাজ করছি, দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, দ্যাট পার্টিকুলার টিচার, একটা তো ঠিক তার উপর যে একটা শাসন রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশনের শাসন রয়েছে বা ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা এটা করবে, এটা তো আছেই। তার সাথে সাথে এক একজন ইন্ডিভিজুয়াল টিচারের মধ্যে কিন্তু খুব একটা মাতৃসুলভ আচরণ আমরা দেখতে পাই, এবং যার জন্যই আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো একজন টিচার রয়েছে আমাদের মনে এমন দাগ কেটে যায়, এবং এটা নির্বিশেষে, বয়স নির্বিশেষে। মানে আমার বাবারও জীবনে এরকম টিচার ছিলেন, আমারও টিচার আছেন এরকম, তোমারও টিচার আছে, তো তোমার বাচ্চারও টিচার আছে। সুতরাং এইটাই হচ্ছে ব্যাপার, যে কিছু কিছু মানুষ এমন হন, এতটাই মাতৃসুলভ হন। ব্যাপারটা কি বলতো, আসলে একটু পার্সোনালাইজড অ্যাটেনশন যদি টিচাররা দিয়ে থাকে, এবং ক্লাসের মধ্যে আমরা যদি দেখি যে 40টা বাচ্চার মধ্যে মোটামুটি 35টা বাচ্চার কোনো সেই রকম প্রবলেম হয় না। ঠিক, একদম। প্রবলেমেটিক বাচ্চা যে মানে একটু বেশি চঞ্চল, খুব চঞ্চল, কারুকে মারছে, কারুকে বুলি করছে বা কিছু ক্ষতি করছে, এটার পেছনে কিন্তু সবসময় একটা কারণ থাকে। দ্য চাইল্ড ইজ ইন ডিস্ট্রেস। সে নিজে ভালো নেই, সে নিজে একটা কষ্ট পাচ্ছে, যার জন্য সে এইরকম ব্যবহার করছে। A contented child, a satisfied child will never behave in this manner. ঠিক। যেমন সে বাচ্চাই বুলি করে যে বাড়িতে বুলিড হয়। যদি একটা বাচ্চা বাড়ির এনভায়রনমেন্টটা তার খুব ইরিটেটিং, মানে তার বাবা মার হয়তো কনস্ট্যান্টলি একটা কোনো প্রবলেম হচ্ছে, একটা দ্বন্দ্ব আছে বাবা মার,
মধ্যে, বা ঠাকুমার সঙ্গে মায়ের একটা দ্বন্দ্ব আছে, মানে কোনো না কোনো ভাবে বাড়ির যে পরিবেশটা সেটা কিন্তু সেখানে একটা peaceful ঠিক নয়। কনফ্লিক্ট দেখছে সে। দেখছে কনফ্লিক্ট যখন সে দেখে, আর নিজে তো সে অনেক ছোট, নিজে তো ওর মধ্যে মধ্যস্থতা সে করতে পারছে না, সে সলভ করতে পারছে না, সে কিন্তু ভীষণ হেল্পলেস ফিল করছে। এই যে হেল্পলেসনেস ফিল করা, এটাতে কি হচ্ছে, তার হয়তো ঘুমের ব্যাঘাত ঘটছে, হয়তো বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে, তারপর একটা তুমুল ঝগড়া শুরু হলো। এইরকম প্রচুর বাচ্চা আমরা, মানে আমার যে 26 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ আ টিচার, এখানে আমি প্রচুর বাচ্চা এরকম দেখেছি যারা কিন্তু একটা যার সঙ্গে কানেক্টেড হয়ে যায়, কোনো টিচার যদি খুব মাতৃসুলভ হন এবং সেই টিচার যদি একটু ভালোবাসা দেন, ভালোবাসা বাচ্চাটা কিন্তু ভালো, বাচ্চা কেন বলবো, আমি বলবো আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসার কাঙাল। একদম। সুতরাং সে যদি একটু একটা খুব সফট টাচ বা একটা ভালোবাসা পায়, বা একটা রিয়েল কনসার্ন যে তোমার কি হয়েছে, তুমি এরম কেন করছো, তোমার ঘুম কেন পাচ্ছে, তুমি কি রাত্রে ঘুমোওনি, বাচ্চাটা কিন্তু বলে দেয়। তারা তো ভীষণ ইনোসেন্ট, তারা বলে দেয় যে রাত পর্যন্ত বাবা মার ঝগড়া হয়েছে, আমি ঘুমোতে পারিনি। কি বাচ্চা প্রচন্ড জ্বর, তার মধ্যে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেন না মা আর ছুটি নিতে পারবেন না। এখানে সরাসরি আমি মায়ের দোষ মোটেই দিতে পারি না, কারণ মায়েরও তো ছুটি লিমিটেড, মা করবেন কি, মানে শি ক্যানট অ্যাফোর্ড টু লুজ আ জব। হতেও পারে তিনি সিঙ্গেল প্যারেন্ট, কি করবেন, সকলের তো এরকম একটা বাড়িতে একটা খুব ভালো সাপোর্ট সিস্টেম এগুলো তো থাকে না, কি করা যাবে, মানে এটা তো মডার্ন লাইফস্টাইল এইরকম। তো তখন তারা যদি একজন সেরকম টিচার পায়, বিশেষ করে ক্লাস টিচার, তার কাছে গিয়ে কিন্তু তারা ডিসক্লোজ করে, এবং সেখানে ক্লাস টিচারের একটা খুব বড় ভূমিকা আছে। এবং আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি এইরকম প্রচুর বাবা মাকে ডেকেছি, তাদের সঙ্গে কথা বলেছি, কথা বলে আমি জানতে পেরেছি, এবং আমি তাদেরকে সাবধান করেছি আপনারা এই কথাগুলো কিন্তু ওর সামনে বলবেন না। একদমই তাই। আচ্ছা, এই যে মা বাবারা খুব ব্যস্ত, তারা টাইম করতে পারছেন না, এবং তাদেরও কাজের সঙ্গে পরিবারের অংশের সঙ্গে স্ক্রিনটা খুব বেশি জড়িয়ে আছে, বাচ্চার হাতেও মোবাইল এবং স্ক্রিন নিয়ে আমরা প্রচুর অভিযোগের কথা জানি। তো আমরা ওয়ান লাইনার করে দিই, বাচ্চাকে মোবাইল দিও না, মানে এটা আমরা সবাই জানি, কিন্তু কিভাবে, হাউ টু, মানে এইটার যে একটা লার্নিং, এটার যে একটা ইন ডেপথ রিসার্চ, সেইটা নিয়ে যদি কিছু বলেন। এবং আমরা প্রচুর রিলস দেখি যে অমুক দেশের অমুক বাচ্চারা এই করে ফেলছে, কই তারা তো মোবাইল দেখছে না, তারা কিভাবে ম্যানেজ করছে, আমরা কেন পারছি না? প্রথমত, প্রথম দিন থেকেই বাচ্চার হাতে মোবাইল দেওয়া নয়। মোবাইলটা আমরা একটা ভীষণ কুইক ফিক্স করে নিয়েছি, কুইক ফিক্স টু প্রবলেম। মোবাইলটা যেহেতু একটা ভীষণ এন্টারটেইনিং জিনিস, বাচ্চা খাচ্ছে না। আমার মনে আছে আমার মা বলতেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমি নাকি একদম দুধ খেতে ভালোবাসতাম না, তো আমার মা ফোর্স ফিড করতেন আমাকে, যেটা আবার মানে যদি প্রসঙ্গ আসে আমি বলবো যে ফোর্স ফিড করাটা কতটা ক্ষতি করে বাচ্চার, যার জন্য আমি মানে যখন থেকে আমার নিজের একটা বলার একটা অধিকার এসছে, আমি এক ফোঁটা দুধ কখনো খাইনি, মানে আই হেট মিল্ক বিকজ অফ দ্যাট। তো এনিওয়ে আমার মা বলেন যে উনি যখন আমাকে খাওয়াতেন তখন মা কোনো না কোনো একটা গান গেয়ে কিংবা কোনো ওই দেখো পাখি, দেখো কিছু এই করে খাওয়াতেন। তো এইটা যে করতেন, এই যে মারা যে গল্প বলে এই বলে কিছু করে এরকম করে যে খাওয়ান, এটাও তো একটা কমিউনিকেশন হচ্ছে, তাই না? তো বাচ্চা সেই কমিউনিকেশনটা এনজয় করছে, একটা বন্ডিং একটা এস্টাবলিশ হচ্ছে। এইটাকে কিন্তু আমরা রিপ্লেস করে দিতে পারি না উইথ আ স্ক্রিন। একদম, যে একটা মানে কিছু একটা নাচ হচ্ছে কিংবা কিছু একটা কমিক চলছে কিংবা কি করছে, শিনচ্যান তো আমাদের দেশেরই নয়, এবং ডেফিনেটলি শিনচ্যান ইজ নট আ চাইল্ড কন্টেন্ট, ইট ইজ নট আ চাইল্ড কন্টেন্ট। শিনচ্যান বাচ্চাদের দেখতে দেওয়া উচিত নয়। হ্যাঁ, কারণ তার মধ্যে কিছু কিছু সিনস অফ ভায়োলেন্স আছে, যেগুলো আমাদের এটাও জানতে হবে যে আমরা তো ঠিক আছে, উই হ্যাভ গট অ্যাক্সেস টু এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমাদের নিজেদের যে দেশ, নিজেদের যে এনভায়রনমেন্ট, নিজেদের যে কালচার, যেখানে আমরা বাস করছি, যেরকম মানুষের সঙ্গে আমরা মিশছি, সেটার মতন কি কন্টেন্ট আমরা দেখছি, নাকি আমরা একটা কন্টেন্ট দেখছি ফ্রম আ ডিফারেন্ট কান্ট্রি, যেখানে হয়তো যেখানকার কালচারটা আলাদা, যেখানে মানুষজন আলাদা, তাদের লাইফস্টাইল আলাদা, সেইটা আমরা কি করে কপি করতে পারি? যদি আমি ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আমি ধরো কোনো আমেরিকান কোনো জিনিস দেখছি, আমরা কিন্তু এইটা কনসিডার করছি না যে
আমেরিকাতে আফটার দ্য এজ অফ 18 ইয়ার্স বাবা মা কিন্তু এক্সপেক্ট করে বাচ্চাদেরকে তোমরা কিন্তু নিজেরা উপার্জন করবে। একদম, সেইটা আমরা এটা নিচ্ছি না, অলিখিত রুলের মতো এটা। সেটা আমরা নিচ্ছি না যে ইউ আর রেসপন্সিবল ফর ইয়োর ওন সেলফ। আমরা বাচ্চাদেরকে এত বেশি বাচ্চা করে রেখে দিই, ডিপেন্ডেন্ট করে রেখে দিই, যে 30-40 বছরের বাচ্চাও কিন্তু আমারই রেসপন্সিবিলিটি। 40 বছরের বাচ্চা, তার একটা 10 বছরের ছেলে রয়েছে, ঠাকুমার রেসপন্সিবিলিটি, ঠাকুমা সামলাবে, তার মা সামলাবে না, বাবা সামলাবে না। তো ওইটা আমরা নিচ্ছি না, এইটা আমরা নিচ্ছি। উই ক্যানট সিলেক্ট অ্যান্ড পিক। একদম, উই ক্যানট ডু সমস্যা থেকে যাচ্ছে ডেফিনেটলি। একদমই তাই। খুব সিরিয়াস একটা সমস্যার কথা বলি, যে বাচ্চাদের রাগ, জেদ, ট্যান্ট্রাম চিরকালই ছিল, আছে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে স্পেশালি যখন একটু বড় হচ্ছে, হয়তো 7-8 বছর, 9 বছর, 10 বছর, সেই রাগ বা জেদটা না একটা কখনো মানে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, মাকে মারছে, একটা জিনিস না পেলে সেটা নিয়ে এত অশান্তি করছে, বাড়ির জিনিসপত্র ভাঙচুর। এত রেগে কেন যাচ্ছে বাচ্চারা? বিকজ আমরা বাচ্চাদেরকে খুব প্রিভিলেজড এবং খুব এন্টাইটেলড করে দিয়েছি। আমাদের সমাজে একটা চেঞ্জ এসছে যেখানে বাবা মা দুজনে উপার্জন করছেন, এবং এটা সবসময় ডেফিনেটলি সব বাবা মা চান আমি যেটা পাইনি সেটা আমার সন্তান পাক। কিন্তু এইটা করতে গিয়ে ব্যাপারটা কিন্তু খুব সিম্পলিফাইড এবং জেনারেলাইজড হয়ে যাচ্ছে। আমার সন্তান সেটা পাক মানে এটা নয়, বাচ্চা যেটা চাইবে সেটা তক্ষুনি তাকে দিতে হবে, এবং এটা একদম ছোট বয়স থেকে শুরু হয়। একটা বাচ্চা যখন 1.5 বছর 2 বছর বয়স, সেখান থেকে সেটা শুরু হয়ে যায়। যেটা সে চাইছে, হয়তো চাইলো না, বাবা মার নিজের শখ হলো, একটা বেলুন দেখে বাবা মার মনে হলে বেলুনটা তো দারুণ, সে কিনে বাচ্চাকে দিয়ে দিল, এবং এটা হতে 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 একটা ট্রেন্ড হয়ে গেল, যে ট্রেন্ডটাতে বাচ্চা কিন্তু অভ্যস্ত হয়ে গেল। যেটাই তার চোখেতে ভালো লাগে, চকচকে লাগে, সুন্দর লাগে, ইন্টারেস্টিং লাগে, সেটা পাওয়ার অধিকার তার আছে। এবং এইটা যে আমরা বাচ্চাদের মধ্যে একটা অভ্যস্ততার মধ্যে এনে দিচ্ছি, এটা কিন্তু আমরাই করছি, সে কিন্তু চাইনি, সে আর মেনেই নিতে পারে না যে আমি এটা নাও পেতে পারি। একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে একটা বেসিক জিনিস দুটো বলবো, একটা হচ্ছে every action has got a consequence and we have to take responsibility of that consequence. আমি যদি আজকে স্কুলে না যাই তাহলে এই পড়াটা আমি মিস করব, এবং তারপরে যে পরীক্ষাটাতে আমরা খারাপ করব। আমরা বাচ্চাকে কনসিকুয়েন্সটা ফেস করতে দিই না। আমরা কি করি, তাড়াতাড়ি গিয়ে তাকে হেল্প করে দিই। আমরা টুকে নিলাম, আমরা এই কাছ থেকে জেনে নিলাম, ওই কাছ থেকে জেনে নিলাম, আমরা বাচ্চাকে সেভ করতে করতে যাই। এটা কিন্তু উই আর নট বিং গুড প্যারেন্টস, উই আর নট বিল্ডিং আপ রেজিলিয়েন্ট চিলড্রেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যখনই বাচ্চাকে আমরা একটা কিছু জিনিস দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু এটার মাধ্যমে এটা ডেফিনেটলি প্রুভ করছি না যে আমি খুব ভালো বাবা বা খুব ভালো মা। আমাদের এইটা কিন্তু শেখাতে হবে উই আর্ন থিংস। যেমনি কয়েকটা ফ্যামিলিতে আমি দেখেছি খুব সুন্দর, তুমি প্রতিদিন সমস্ত জলের বোতলগুলো ভরে দেবে, তুমি বাড়িটা ডাস্টিং মানে ফার্নিচার গুলো ডাস্টিং করবে, এবং আমার যে জিনিসগুলো বাজার থেকে আনতে হবে সেগুলো তুমি এনে দেবে, এবং এটার পরিবর্তে আমি তোমাকে মাসে 100 রুপিস 200 রুপিস দেবো। এটা তুমি আর্ন করেছো উইথ ইউর ওয়ার্ক। খুব ছোট থেকে অভ্যেসটা তৈরি হচ্ছে, সুতরাং অটোমেটিক আমি কিছু পাই না, আই হ্যাভ টু আর্ন ইট। অটোমেটিক যখন সে পেতে শুরু করবে, সে তো তাহলে বলতেও পারে আমি আজকে আমার ইচ্ছে করছে আকাশটা নীল না হয়ে সবুজ হয়ে যাক। ঠিক, এরকম ডিমান্ড জেদের কোনো মাত্রা থাকবে না, কোনো মাত্রা নেই। এবং এইটা যখন সে এখন বাবা মা যখন সে চেয়েছিল একটা পেন্সিল, রাবার, শার্পনার, যেটার দাম 100 টাকা, 150 টাকা, 200 টাকা ছিল, তখন তার অসুবিধা হয়নি। কিন্তু একটু বড় হয়ে গিয়ে যখন সে বলছে আমি সুইগিতে অর্ডার দিয়ে আমি 1000 টাকার জিনিস আনাবো, এবং এটা সে সপ্তাহের মধ্যে 4 দিন 5 দিন করছে, তখন বাবা মার কাছে প্রত্যেক উইকে 4000 টাকা, তখন ইট ইজ বিকামিং ডিফিকাল্ট টু ম্যানেজ। তখন সে বলছে না আমি দেবো না, আর তখন সেটার জন্য সে জিনিসপত্র ভাঙছে, এটা ভাঙছে। সে বলছে আমার একটা আইফোন চাই। আইফোন কেন? তুমি আইফোন কেন পাবে? মানে ডু ইউ নিড দ্য আইফোন? এই যে নিড, আমার নিড আর আমার ওয়ান্ট, এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এটা কিন্তু বাচ্চাদের বোঝার ক্ষমতা আছে একদম ছোট বয়স থেকে। ঠিক, এটা আমরা কিন্তু বুঝি না, এবং দায়িত্বটা মা বাবারই, একদম মা বাবা। একদম, কারণ যখন বাচ্চা পৃথিবীতে আসে, হি ইজ আ ক্লিন স্লেট, হি ইজ লাইক আ লাম্প অফ ক্লে, সে কিচ্ছু জানে না। ঠিক,
আমাদেরই শেখাতে হবে। একদমই তাই। এই যে এত কিছু নিয়ে কথা বললাম, এই চঞ্চলতা, স্ক্রিন, বাচ্চার যে সবকিছুর যদি একটা সামারি করে দেখি, তাহলে অনেকটাই দায়িত্ব ভূমিকা থেকে যাচ্ছে মা বাবার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই মা বাবাদের জন্য যদি আপনাকে বলি যে 3টে টিপস যেটা আজ থেকেই ফলো করুন ফর বাচ্চার বেটার ফিউচার, বা বাচ্চাকে আরেকটুখানি সুন্দর শান্ত একটা জীবন দেওয়ার জন্য, সেই 3টে টিপস কি হবে? সব থেকে ইম্পর্টেন্ট যে 3টে টিপস, নাম্বার 1, টাইম। টাইমটা কিন্তু কোনো জিনিস টাইমকে রিপ্লেস করতে পারে না। টাইম যখন আমরা বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করি, ইট বিল্ডস বন্ড, ইট বিল্ডস কানেকশন, ইট বিল্ডস মেমোরি। আমরা যদি ছোটবেলাকার কথা কিছু আমাদের মনে পড়ে, আমাদের কিন্তু মনে পড়বে না যে কত টাকা দামের জিনিস আমাকে বাবা কিনে দিয়েছিল। আমার এটাই মনে পড়বে, আমার বাবা একটা গান শিখিয়েছিল আমাকে, আমার বাবা একটা গল্প বলেছিলেন আমাকে, আমার বাবা গাড়ি করে আমাকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। What stays in our memory is bond, memory. এটা হচ্ছে only the time which we spent, uninterrupted, undiluted time. মানে মোবাইল দেখতে দেখতে এইটা নয়, 20টা মিনিট টাইম, 20 মিনিট আপনি যখন কিচ্ছু করবেন না, শুধু বাচ্চার সঙ্গে কথা বলবেন। নাম্বার 1 ইজ টাইম। নাম্বার 2, লিসনিং। বাচ্চার কথা শুনুন। বাচ্চা আপনাকে অনেক কিছু বলতে চায়। আপনি ওই যে 20 মিনিট দিচ্ছেন, এর মধ্যে আপনি 5 মিনিট কি 12 মিনিট কি 10 মিনিট আপনি বাচ্চাকে জিজ্ঞেস করুন, তোমার আজকে সারাদিন কি হয়েছে, তুমি কি কিছু বলতে চাও, তোমার কি হলো, তারপর কি হলো। দেখবেন ওদের অনেক কিছু বলার আছে যেটা ওরা বলতে পারে না, এবং বলতে পারে না বলে ওদের একটা বন্ড ডেভেলপ করে না। আর নাম্বার 3, ইয়োর পার্সোনাল এক্সাম্পল। আপনি মোবাইল নিয়ে সারাদিন বসে রয়েছেন, আপনি বাচ্চাকে বলছেন মোবাইল দেখবে না, আপনি একটা ছোট বিষয়ে ভীষণ রেগে যাচ্ছেন, কিন্তু আপনি এক্সপেক্ট করছেন বাচ্চা রাখবে না। আপনি রেগে গেলে কি যে বলেন আপনার নিজের মাথা ঠিক থাকে না, আপনি অনেক ওয়ার্ডস ইউজ করে ফেলেন, কিন্তু বাচ্চা যখন সেটা শিখে সেটা ইউজ করে, তখন আপনি বাচ্চাকে মারতে চান, ও কেন এটা বলেছে। সুতরাং আপনার পার্সোনাল এক্সাম্পল আর একটা বাচ্চা মানুষ করা কিন্তু অত্যন্ত দায়িত্বের। আর এটা আমি বলবো, দিস ইজ ইয়োর সার্ভিস টু দ্য নেশন, টু দ্য কান্ট্রি, টু দ্য ওয়ার্ল্ড। আপনি একটা নতুন প্রজন্ম তৈরি করে পৃথিবীকে দিচ্ছেন, এটা একটা বিরাট রেসপন্সিবিলিটি। এর জন্য টাইম দরকার। আমরা একটা প্রবাদের কথা জানি, ইট টেকস আ ভিলেজ টু রেজ আ চাইল্ড। অ্যাবসলিউটলি। আমরা আজকে একটা বাচ্চাকে একটা গ্রাম হয়তো দিতে পারবো না, কিন্তু একটা পরিবার তো দিতে পারি। সেই পরিবারেই তো সে আসছে। বাচ্চার রাগ, জেদ, কান্না, অভিমান, স্ক্রিন, এত কিছু নিয়ে যে কথা বললাম, সেই সবকিছুর পেছনের সুতোটা কিন্তু সেই একটা জায়গাতে বাঁধা রয়েছে, আমরা পরিবারের সদস্যরা, বড়রা কেমন আচরণ করছি। জোনাকি দিকে অনেক ধন্যবাদ এত সহজ করে, সুন্দর করে, এত সংবেদনশীল ভাবে গোটা বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। আপনিও যদি মা বাবা হন, বা আপনার যদি আশেপাশের কারোর এই কথাগুলো জরুরি বলে মনে হয়, তাহলে আজকেই এপিসোড শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।